দেখুন, যখন আমরা কোনো জিনিস ব্যাখ্যা করি এবং ফ্রিম্যান টিলডেন খুব সুন্দরভাবে বলেছেন যে সেই ব্যাখ্যার কারণ কিন্তু মুখ্যত কিছু বোঝা বা না সবসময় কিছু বোঝানো বা শেখানো নয়, বরং আহ, তার সাথে সাথে নিশ্চয় আপনাকে আহ, আপনাকে প্ররোচনা দান করা, যাতে আপনি প্ররোচিত হন নতুনভাবে জিনিসটাকে দেখার ভাবার, তাই না, নতুন দিক বার করার। না হলে তো আহ, সে একই জিনিস আমরা তো দেখেই আসছি, শুনে আসছি, এবং এই এই ব্যাপারগুলো রয়েছে। সুতরাং এই দ্বিতীয় খণ্ডে, সত্যতার এই দ্বিতীয় খণ্ডে আমার আমি আরেকটু আপনাকে প্ররোচিত করার চেষ্টা করব, এবং একটু হয়তো বেশি প্ররোচিত করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ অবধি সাথে থাকবেন, এবং আপনাদের আমার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনিও ভাববেন, এবং আপনার যা মতামত আছে সেটা আপনি ব্যক্তিগতভাবে চাইলেও জানাতে পারেন, এবং আমি ইনফ্যাক্ট আমার অ্যাড্রেসটা দিয়ে দেব। তো সেখানে আপনি ব্যক্তিগতভাবে জানাতে পারেন, অথবা আপনি নিচে কমেন্টেও লিখতে পারেন। বুদ্ধি দাস, এবং এটা একটা বড় নমস্কার, এবং ধাত্তেরিকায় আপনাদের ধাত্তেরিকার দ্বিতীয় এপিসোডে স্বাগতম। আমি প্রথম এপিসোডটা শুরু করেছিলাম মমতা ব্যানার্জিকে নিয়ে একটি বক্তব্য দিয়ে, যে উনি একলা দায়ী নন, বা উনাকে সম্পূর্ণভাবে দায়ী করা যাবে না। তার মানে আমি এটা বলছিলাম যে না, এমন না যে উনি দায়ী নন, ওনার যথেষ্ট দায়িত্ব রয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবে রয়েছেন, এবং ওনার দ্বারা নির্বুদ্ধিতার পরিচয় উনি অনেকবার দিয়েছেন। কিন্তু ওনাকেও সম্পূর্ণভাবে দায়ী করা যায় না। তার কারণগুলো কি, অর্থাৎ তিনি একটা সত্য পথে চলতে পারল না কেন, তার কারণগুলো কি? দেখুন, সবার আগে আমি আপনাদের ভাবিয়ে তুলব এই কথাটা নিয়ে, যে আমরা রাজনীতি বলি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কি সত্যি রাজনীতি এর পরিবেশে বাস করি, নাকি সমাজনীতির পরিবেশে বাস করি? দেখুন, একটু ভেবে দেখুন, আপনি থাকেন একটা ডেমোক্রেসিতে। রাজনীতি তো টিপিক্যালি ডিক্টেটরশিপ, তাই না? একজন রাজা থাকবেন, এবং সে যেটা বলবেন সেটাই সবাইকে শুনতে হবে। অর্থাৎ তাহলে 15 বছর পরে মমতা ব্যানার্জির চলে যাওয়ার কথা নয়, তিনি ডিক্টেটর থাকবেন, তিনি রাজা, তিনি ততদিন কন্টিনিউ করবেন যতক্ষণ না তার ছেলে এসে তাকে হত্যা করছে, বা তিনি স্বেচ্ছায় গদি ছেড়ে চন্দ্রগুপ্ত মৌর্যের মতন চলে যাচ্ছেন, এবং তার সন্তান বিন্দুসার এসে গদিতে বসছে। তো আমার মনে হয় আজকের দিনে আমরা কিন্তু সমাজনীতিতে বাস করি, অর্থাৎ সমাজ দ্বারা নির্ধারিত নীতিগুলোর কে মেনে চলে আমরা বাস করি, এবং যেখানে কিছুটা হলেও সবার একটা অবদান রয়েছে, বা সবার একটা একটা ভাষা রয়েছে, তাদের একটা বলার জায়গা রয়েছে। তো এবং এই সমাজনীতিটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো রাজা বানায়নি, বা বানায় না। সুতরাং এটা প্রকৃতপক্ষে রাজনীতি নয়। বিশ্বাস করুন, আপনি রাজার নীতির ভেতরে বাস করলে আপনাকে এত কিছু বলার সুযোগই থাকতো না। রাজারা এত যুক্তি শোনে না, যে খুব শক্তিমান না, সে কিন্তু যুক্তি শোনে না। যে সবসময় খেয়াল করবেন যে যে ক্ষমতায় কম, যেমন জাজের সামনে দাঁড়িয়ে আসামি, বা রাজার সামনে দাঁড়িয়ে তার পারিষদ, তাদের ক্ষমতা অনেক কম, সুতরাং তারা বেশি কথা বলে, বেশি যুক্তি দেয়। রাজাদের যুক্তির দরকার প্রয়োজনে পড়ে না, তাদের ইচ্ছা অনিচ্ছাই হচ্ছে তাদের যুক্তি। যাই হোক, ভেবে দেখবেন এর ব্যাপারটা নিয়ে। তো এবার পৌঁছাই যে মমতা ব্যানার্জির ক্ষেত্রে ব্যাপারটা কি হলো। দেখুন, মমতা ব্যানার্জির বিষয়টা যদি বলতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটা খেয়াল করুন, যে ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট।
অর্থাৎ আপনি যার জন্যে আপোষ করতে রাজি, আপনি কিন্তু সেটা পান। আপনার যেটা প্রাপ্য সবসময় আপনি সেটা পান না, এবং সেটা আমরা অনেক জায়গায় দেখেছি। আমরা দেখেছি কত প্রাপ্য, কত সত্যি ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা চেষ্টা করে যাচ্ছে, বাট তবুও পারছে না। কত ভালো লোক আমরা আমরা দেখেছি, বা জ্ঞানী লোক রাস্তায় হয়তো ছোটো মোটো কাজ করছেন, বা ইভেন চাকুরিতে আমি দেখেছি ব্যক্তিগতভাবে অনেকজন যারা সিকিউরিটি গার্ডের হয়তো চাকরি করছেন একদম মানে অধস্তন কর্মচারী হিসেবে, কিন্তু তাদের সাথে কথা বললে বোঝা যায় যে সামাজিক জ্ঞান তাদের অনেকের চেয়েই অনেকটা ভালো। যাই হোক, তো এবার আমি কেন বললাম যে মমতা ব্যানার্জির জন্যে, মমতা ব্যানার্জির পতনের জন্য মমতা ব্যানার্জি একলা দায়ী নন, আমরাও তার সাথে সাথে কিছুটা দায়ী। দেখুন, আমরা যখন কাউকে প্ররোচিত করি যে আপনি সিদ্ধান্ত নেন এবং আপনি যা বলবেন সেটাই ঠিক, তাহলে আমার অসুবিধে হয় না, বা আপনারও অসুবিধা হবে না এটা বোঝার জন্যে যে আমরা যখন একটা সাধারণ মানুষকে মনীষীর জায়গায় উপস্থাপন করি শুধুমাত্র অসততার কারণ, অর্থাৎ আমাদের নিজেদের ভাগের কিছু অংশ পেয়ে পাওয়ার কারণ, তো সুতরাং সেই মানুষটা তখন যখন তার নিজের রাজনীতি চালান, তো তখন সেও কিন্তু খুব একটা ভুল করেন না, কারণ আপনারা বা আমরা মিলে তাকে সেই শুধুমাত্র গদিতে বসাই না, তার মাথায় মুকুটটাও চড়িয়ে দিই, তাই না? তো একদিকে হচ্ছে সেই সমস্যাটা, এবং দ্বিতীয় যেটা বললাম যে আমরা যেটা আপোষ করি, অর্থাৎ যেমন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় আপোষের জায়গাটা যেটা আমি খেয়াল করেছি, যেটাকে আপনি বলতে পারেন একটা জেদের জায়গা, যেটাকে আপনি বলতে পারেন তার নিজের ভ্রমের জায়গা, সেটা হচ্ছে যে শেষ কথাটা আমার হবে। এবার যদি সবসময় শেষ কথাটা আপনার হয়, তো ওই যে আমি আগের এপিসোডে জহরি উইন্ডোটা দেখালাম যে অনেক কিছুই হয়তো আপনি জানেন না, এবং সেই সব ব্যাপারে যখন আপনি শেষ কথাটা নিজের উপস্থাপন করতে চাইছেন বা নিজের কথাটাকে বসিয়ে দিতে চাইছেন বা লোককে মানতে বাধ্য করছেন, তখন কিন্তু তার ফল অবশ্যই ত্রুটিপূর্ণ হবে। আমি ভালো খারাপে যাচ্ছি না, এবং তার একটা বিশেষ কারণ আছে, কারণ এই এপিসোডে আমরা কভার করবো যে ভালো বা খারাপের কনসেপ্টটাই কেমন যেন গোলমেলে। আরও একটি ব্যাপার যেটা সম্বন্ধে আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেটা হচ্ছে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের আশ্বাসগুলোকে বিশ্বাস করা। দেখুন, যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আপনি আমার ওপর আস্থা রাখুন, আমার ওপর বিশ্বাস রাখুন, আমি বলছি আমি এটা করে দেব, সমস্যাটা তাদের বক্তব্যে না, সমস্যাটা হচ্ছে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে এত স্বতন্ত্র বিশ্বাস কোত্থেকে আসে। তার মানে হচ্ছে ভবিষ্যৎটা তো তারাও দেখেননি, তাই না? অর্থাৎ ভবিষ্যতে হতেই পারে যে অনেক রকম দুর্যোগ, অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে, যার ফলে তাদের প্রতিজ্ঞা করা বা তাদের আশ্বাস দেওয়া বক্তব্য তারা রাখতে পারছেন না। দেখুন, এটা কোনো দোষ নয়, আপনি ব্যাপারটা বুঝুন, এতে তাদের দোষ নয়, এতে বরং আমাদের দোষ বেশি। তার কারণ হচ্ছে আমরা ভুলে যাচ্ছি যে ভবিষ্যৎ সম্বন্ধে কোনো প্রতিজ্ঞা করাটা ততটাই বোকামো যতটা কিনা এটা ভেবে নেওয়া যে শুধুমাত্র যে সে রাজনীতির শীর্ষে বসে আছে, সুতরাং সে ভবিষ্যৎটা দেখে ফেলেছে বা সে ভবিষ্যৎ দ্রষ্টা। সুতরাং এটা কি তার দোষের চেয়ে বেশি? আমাদের দোষ নয়, কারণ তার কাজ তো প্রতিজ্ঞা করাই, সে তো প্রতিজ্ঞা করবেই, সে তো আশ্বাস দেবেই, কারণ এটাই তো বিশ্বাসের ফ্রেমওয়ার্কের একটি বিরাট অংশ, যে সে আপনার আস্থার ভাজন হবেন এবং আপনাকে বিশ্বাস যোগাবেন। ভেবে দেখবেন। তো দেখুন, একটা একটা খুব বিখ্যাত মডেল আছে
যেটাকে বলে দ্য ডানিং ক্রুগার এফেক্ট। ডানিং ক্রুগার এফেক্ট বলে যে যদি আপনি একটা মানুষের কনফিডেন্স ভার্সেস তার কম্পিটেন্সের মাপ করেন, এবং যেটা যত বেশি আপনি মানুষ দেখবেন তত বেশি আপনার এই ডানিং ক্রুগার এফেক্টের কার্ভটা মিলে যায়, যে মানুষের কনফিডেন্স যখন খুব হাই হয়, রাইট, কিন্তু তার কম্পিটেন্স কম হয়। একজনের হতে পারে যে তার আত্মবিশ্বাস চরম কিন্তু তার জ্ঞানও চরম, রাইট, তো সেই মানুষ তো তাহলে বিজ্ঞানী হবেন, রাইট, বা মানে একটা একটা ভালো একটা পদমর্যাদায় হয় আসীন হবেন, বা তার মুখের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে মানুষটার পেটে কিছু বিদ্যে আছে। কিন্তু আপনার যখন আত্মবিশ্বাস চরম কিন্তু আপনার পেটের বিদ্যে কম, তো তখন যেটাকে বলে যে কার্ভটা একদম চড়ে যায় আপ টু দ্য মাউন্ট অফ স্টুপিড, মানে বোকামোর আপনি সবচেয়ে চরমে থাকেন। কিন্তু অবশ্যই আপনি সেখানে সারাক্ষণ তো থাকবেন না, কারণ আপনি বুঝতে পারেন আপনি ভুল করেছেন। তখন আপনি নেমে আসেন, এসে যেটাকে বলা হয় দ্য ভ্যালি অফ ডেসপেয়ার, মানে এখন আপনি বুঝতে পারছেন না যে আপনি কী করেছেন। তারপর আপনি শেখার চেষ্টাটা শুরু করেন, এবং যখন আপনি শেখার চেষ্টা করেন তখন আপনি ওই স্কোপ অফ এনলাইটেনমেন্ট অর্থাৎ বিদ্যা বা জ্ঞানের আলোক আপনি পান, সেই শ্লোকটা আপনি চড়েন, এবং ফাইনালি প্ল্যাটু অফ সাস্টেনেবিলিটি, বা যেখানে আপনি জ্ঞানটাকে সংরক্ষণ করে একটা স্থিতিশীল জায়গায় আপনি পৌঁছন। এবং খুব খেয়াল করলে দেখবেন যে ওই যে মাউন্ট অফ স্টুপিড আর আপনার যে জ্ঞান, যেটা নর্মালি একজন এক্সপার্টের হয়, একজন এক্সপার্ট কিন্তু কখনো সেই লেভেলে হয়তো পৌঁছতেই পারে না তার কনফিডেন্সে। তার কারণই হচ্ছে ওই যে, কারণ সে সবটুকুটা সবসময় সম্পূর্ণভাবে জানতেই পারে না। তো এটাকে বলে ডানিং ক্রুগার এফেক্ট। এবার ডানিং ক্রুগার এফেক্টটাকে যদি আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে দেখি, তো আমরা দেখব যে আমাদের অনেকগুলো বায়াস থাকে। এই বায়াসগুলো অর্থাৎ এই পক্ষপাতগুলো আমাদের অনেক সময় আমাদের অবুঝভাবে অর্থাৎ আমাদের অজান্তে আমাদের দ্বারা ভুল করায়। তো মমতা ব্যানার্জি যখন ক্ষমতা এলেন তখন কি হলো, উনি প্রথম অপটিমিজম বায়াসে ভুগছিলেন, অর্থাৎ উনি ভাবছিলেন যে উনি যেটাকে খুব সঠিক সিদ্ধান্ত বলে দেখছিলেন বা যেটা ওনার কাছে খুব সঠিক মনে হচ্ছিল, উনি সেটাকেই প্রয়োগে আনছিলেন কোনো প্রশ্ন করা ব্যতীত। কিন্তু যখন তিনি দেখলেন যে না, তার নীতিগুলো ঠিক হচ্ছে না, তখনই তার মধ্যে কগনিটিভ ডিসোনেন্স এলো। কগনিটিভ ডিসোনেন্সটা কি, যে যখন আপনার কাছে দুটো স্বাধীন কিন্তু বিপরীত চিন্তা একসাথে ঘটে, অর্থাৎ এটা করলে আপাতদৃষ্টিতে ভালো কিন্তু এতে সবার মঙ্গল হবে না। তার মানে অর্থাৎ আপনি একদিকে দেখতে পাচ্ছেন যে একটা কাজ আপনার মনে হচ্ছে যে এটা করা উচিত, এটা করা ভালো, কিন্তু আবার অপরদিকে আপনি এটাও বুঝতে পারছেন যে এতে আমি সবার ভালো করছি না। যেমন ধরুন, আপনি যদি একটা বিশেষ নীতি আনেন একটা বিশেষ গোষ্ঠীর লোকের জন্যে, তো তাহলে আপনি কি করছেন, আপনি ভালো তো করছেন, রাইট, কারণ আপনি একটা ভালো নীতি আনছেন। তো ভালো নীতি আনা মানেই হচ্ছে আপনি ভালো করছেন বা তার উপকার করছেন বা তার সাহায্য করছেন। কিন্তু যেহেতু আপনি ওটা একটা বিশেষ বর্গের বা বিশেষ গোষ্ঠীর জন্য আনছেন, বাকি গোষ্ঠীর কি হচ্ছে, বাকি গোষ্ঠীরা মনে করছে যে তাদের কে উপেক্ষা করা হয়েছে, তাই না? তো তারপরে কি হলো, তখন আপনি কি করলেন, তখন আপনি ওই চিয়ার লিডার বায়াস, অর্থাৎ লোকজন বলা শুরু করলো, কারণ যেহেতু যাদের আপনি ভালো করেছেন তারা বলা শুরু করবে যে না না, আপনি তো খুব দারুণ মুখ্যমন্ত্রী, এবং তাতে আপনি কনভিন্সড হয়ে যাচ্ছেন বা আপনি ভুল বুঝতে পারছেন যে এই যে একটা বিশেষ গোষ্ঠী বলছে, রাইট, যে আপনি খুব ভালো, তার মানে কিন্তু আপনি ভালো না, রাইট, কারণ এটা একটা সংকীর্ণ দৃষ্টি। এবং তারপরে কি হলো, তারপরে চলে আসলো প্রাইমিং এফেক্ট, এবং তার ফলে ব্যান্ডওয়াগন এফেক্ট। প্রাইমিং এফেক্টটা কি? প্রাইমিং এফেক্টটা হচ্ছে টিপিক্যালি ইউজ করা হয় অবশ্যই ইয়ের ক্ষেত্রে, যেমন অনেক নেতা নেত্রী কী করেন, তারা যখন
মঞ্চে যান এবং ভাষণ দেন, তারা এমন কিছু শব্দ ব্যবহার করেন যেটা প্রচলিতভাবে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে চলে আসে এবং তার ফলে লোকে আপনাকে তার সাথে জুড়ে দেখে। যেমন মা মাটি মানুষ, এবং মা মাটি মানুষ বললেই কিন্তু চতুর্থ শব্দ যেটা মাথায় আসে সেটা হচ্ছে মমতা, সবগুলো ম দিয়ে, তাই না? অর্থাৎ এটাকে বলে প্রাইমিং এফেক্ট। অর্থাৎ আপনাকে যদি আমি বলি হলুদ, আচ্ছা হলুদ রঙের একটা ভাবুন, ফল ভাবুন, আপনার কিন্তু মাথায় সবার আগে আসবে কলা। আপনাকে বলি, যেমন আমি যদি আপনাকে বলি আচ্ছা জলের সাথে কোনো যানের কথা ভাবো, সবার আগে আপনার মাথায় আসবে নৌকো। তার কারণ হচ্ছে ওটা সবচেয়ে, তো এই ওর অ্যাসোসিয়েশনটা খুব ইজি। তো আমরা যেটা প্রাইম অ্যাসোসিয়েশন, সেই প্রাইম অ্যাসোসিয়েশনটাকে ধরে, অর্থাৎ লোকে তখন কি করলো, লোকে তখন শুরু করলো যে যত কিছু ভালো বা যা কটা স্কিম হচ্ছে সবকটাই যেহেতু মমতা করেছেন সুতরাং ভালো, ওই যে অ্যাসোসিয়েশনটা করে দিল, তার ফলে কি হলো, যেটাকে বলে ব্যান্ডওয়াগন এফেক্ট। অর্থাৎ লোকে আস্তে আস্তে জুড়তে শুরু করলো, মানতে শুরু করলো, এবং তার জন্যে তাদেরকে অবশ্যই ভাতাও দেওয়া হলো। এবং তার ফলে শেষে যেটা হয় সেটা হচ্ছে দ্য হ্যালো এফেক্ট। অর্থাৎ আপনি নিজেকে ভগবান বা ভগবান সমতুল্য ভাবনা শুরু করেন, এবং যেন সবাই আপনাকে একটা বিশেষ চোখে দেখছে, এবং আপনারও তখন সবসময় মনে হয় যে আমাকে ওইভাবেই বলতে হবে। অর্থাৎ ডানিং ক্রুগার এফেক্টের রিভার্সাল মোডে কিন্তু উনি চলে গেছিলেন, যে উনি বুঝছিলেন না, কিন্তু ভালো লোকেরা যখন বলছিল তখন উনি সেই কথাগুলো মানছিলেন না, তার কগনিটিভ ডিসোনেন্স হচ্ছিল। কগনিটিভ ডিসোনেন্সটাকে কিওর করার জন্য উনি কী করলেন, উনি চিয়ার লিডার বায়াসে ঢুকে গেলেন। অর্থাৎ কিছু লোক যেটা বলা শুরু করলো ভালো, সেই ভালোটাকে উনি মনে করলেন এটাই বেশ ভালো এবং এই দিকে এগিয়ে যায়। তার কারণ এমন তো নয়, উনি দুটো পক্ষের সাথে, অর্থাৎ সমাজনীতি বা রাজনীতির ক্ষেত্রে ডান পক্ষ এবং বাম পক্ষ, উনি দুপক্ষের সাথেই কাজ করেছিলেন। এমন ব্যাপার নয় তো যে ওনাকে পক্ষপাতিত্ব করতে হতো, বরং উনি খুব একজন সুযোগ্য মুখ্যমন্ত্রী হতে পারতেন, এই বলে যে না আমি পক্ষপাতিত্ব করব না, কারণ আমি ডান দিকটাও দেখেছি, বাঁ দিকটাও দেখেছি, আমি সেটাই করব যেটা আমার জনগণের জনতার মঙ্গল হয়। যাই হোক, আমাদের মুখ্য উদ্দেশ্য তো তার ক্রিটিসিজম নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সত্যতার খোঁজে এবং তার বিপরীতে যে বাধা প্রতিকূলতাগুলো আমরা সবসময় দেখি এবং অনুভব করি, সেগুলোর কারণ কী এবং সেগুলোকে কাটিয়ে ওঠার কী কী উপায় আছে। তো এই কথাবার্তার মধ্যে চলুন আমি আপনাকে পরিচয় করাই আরেকজন মহান ব্যক্তিত্ব, মিস্টার হেনরি ফোর্ড। প্রথম অটোমোবাইল অর্থাৎ ফোর্ড গাড়ির যিনি মালিক ছিলেন। ওনার একটা বিখ্যাত বক্তব্য ছিল, তিনি বলেছিলেন যে whether you think you can or you think you can't, you are right। অর্থাৎ আপনি যদি ভাবেন আপনি পারবেন সেটাও সত্য, আপনি যদি ভাবেন আপনি পারবেন না সেটাও সত্য। তার কারণ হচ্ছে ওই যে সব কিছু বিশ্বাস নির্ভর। অর্থাৎ সত্যটা কিন্তু সত্য নয়, সত্যটা হচ্ছে আপনি যেটা ভাবেন সেটা সত্য। আপনি যেভাবে ভাববেন, যে দৃষ্টিকোণে জিনিসটাকে দেখবেন, সত্য সেখানে লুকিয়ে আছে। তার মানে চরম সত্য বলে কিছু নেই। যাই হোক, এটা আমি বলছি না, এটা হেনরি ফোর্ডের মতন একজন বলছে, যদি আমি ভীষণ সাপোর্ট করি এবং আপনারা ভেবে দেখবেন কথাটা। তো সত্যের তিনটে ভিত্তি রয়েছে, মানে আমাদের দৈনন্দিন জীবনে সত্যের তিনটে ভিত্তি আছে, যে যার ওপর দাঁড়িয়ে আমরা কোনো জিনিস সত্য কি অসত্য আমরা সেটা নির্বাচন করি, নির্ধারণ করি। এবং আমি এখানেই বলতে চাই, এখানেই আমার যুক্তি, যে তিনটেতেই অসুবিধে। কী কী অসুবিধে দেখা যাক। প্রথম তো এই যে তিনটে আছে, তিনটের মধ্যে রয়েছে আপনার বিশ্বাসভিত্তিক সত্য, অর্থাৎ বিলিফ বেসড ট্রুথ। দ্বিতীয় হচ্ছে আপনার পর্যবেক্ষণ ভিত্তিক সত্য, অর্থাৎ পারসেপশন বেসড ট্রুথ।
এবং তৃতীয় হচ্ছে আবশ্যক বা নিড বেসড ট্রুথ। প্রথম যদি আপনি বিশ্বাস ভিত্তিক সত্য দেখবেন, বিশ্বাস ভিত্তিক সত্য অর্থাৎ আপনি যেটা বিশ্বাস করেন সেটাই সত্য, তার জন্যে সবচেয়ে বড় যে তার যেটা সবচেয়ে বড় অভাবের জায়গা সে এই সত্যগুলোর, তার হচ্ছে তাদের একটা খুঁটি লাগবে আলাদা করে। ওই খুঁটিটা কিসের? ওই বিশ্বাসের খুঁটি। অর্থাৎ বিশ্বাসটা দাঁড়িয়ে থাকে ওর কিছু জিনিসের ওপর, যেটা আমরা আলোচনা করব। তো অর্থাৎ সমস্যা হচ্ছে সে নিজের পায়ে দাঁড়ায় না। বিশ্বাসভিত্তিক সত্য নিজের অস্তিত্ব নেই, তার অস্তিত্ব অন্য এক, যেটাকে আমরা অ্যাঙ্কার বলি, বা আপনি বলতে পারেন যেটা আপনার প্রতিপালক। তো তার উপর ভর করে, তার উপর দাঁড়িয়ে, যেমন এর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ধর্ম। আমাকে দেখান তো একটা ধর্ম যে কোনো বইয়ের উপর দাঁড়িয়ে নেই, খুব মুশকিল, রাইট? কিছু ছোটোখাটো ধর্ম থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা ধর্ম একটা বইয়ের ওপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা দাঁড়িয়ে আছে একটা ঈশ্বরের ওপর, একটা বইয়ের ওপর, রাইট? যেখানে যেখানে লেখা আছে যে সেই ঈশ্বর এগুলো বলে গেছেন, রাইট? সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এই যে আপনার কারোর উপর ভর করে দাঁড়িয়ে আপনাকে সত্যিটা আপনাকে মানতে হচ্ছে, তার মানেই হচ্ছে যে তার নিজস্ব সততা নেই। সে নিজের শিরদাঁড়ায় সে দাঁড়িয়ে নিজেকে সত্য প্রমাণ করতে পারছে না, প্রথম কথা। পর্যবেক্ষণ সত্যের সমস্যাটা কি? পর্যবেক্ষণেরটা আমরা অলরেডি বলেছি, ইনফ্যাক্ট এটাও আমরা একটু আলোচনা করব, বাট আমরা দেখলাম, আমরা এবং যারা দেখেননি তারা এর আগের এপিসোডে চলে যেতে পারেন এবং দেখে নিতে পারেন যে আপনি সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন না বা সম্পূর্ণটা অনুভব করতে পারছেন না। সুতরাং তার মধ্যে অসত্যতা ঢুকে পড়ার ওই হচ্ছে প্রবণতা। তৃতীয় হচ্ছে আবশ্যক সত্য। আবশ্যক সত্যগুলো কোনগুলো? আবশ্যক সত্য হচ্ছে ওই স্থানকাল পাত্রের সত্য। অর্থাৎ আপনি এই সময়কালে এটা সত্য, কিন্তু সেটা পরবর্তীকালে সত্য নাও হতে পারে। 2+2 4 আপনার সবসময় দরকার পড়ে না। পড়ে কি? আপনার ম্যাথমেটিক্যাল ট্রুথগুলো আপনার তখন দরকার পড়ে যখন আপনি সেটাকে প্রয়োগে আনছেন, তাই না? অর্থাৎ সেটা আবশ্যক সত্য, বাট আপনি সেটাকে, যেমন 2.5 + 2.5 = 5, এটাকে আপনি পৃথিবীতে কোথাও দেখতে পাবেন না, তাই না? এটা দৃশ্যমান না, কিন্তু এটা একটা সত্য। সুতরাং এবং তার প্রয়োগ তার যেমন দরকার পড়ে তখন সেটা সত্য। বেশ, তো এই যে তিনটে সত্য আছে, তো তার মধ্যে আমরা যদি সবার আগে আমরা যদি বিশ্বাস ভিত্তিক যে তন্ত্র আছে সেই তন্ত্রটাকে বোঝার চেষ্টা করি, কারণ যেহেতু বিশ্বাস ভিত্তিক সত্য রয়েছে, অনেকগুলো সত্য আছে, সেগুলো আপনি যদি খেয়াল করেন তারা পরজীবীর মতন। অর্থাৎ যে বিশ্বাসী, তার বিশ্বাসীর আবেগের উপর বেঁচে থাকে, তাই না? অর্থাৎ যতদিন বিশ্বাসী বিশ্বাস করছে ততদিন সেই বিশ্বাসটা বেঁচে রয়েছে। যেদিন সে বিশ্বাস করাটা বন্ধ করে ফেলছে সেদিন সেই বিশ্বাসটা মারা যাচ্ছে, অর্থাৎ সত্য আর সত্য থাকছে না, সেটা অসত্য হয়ে যাচ্ছে বা মিথ্যে হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে বিশ্বাস ভিত্তিক যে একটা তন্ত্র, এতে আপনি খেয়াল করবেন এতে একটা বোধশক্তি রয়েছে। অর্থাৎ অবশ্যই আপনাকে বিশ্বাস করাতে গেলে কিছু তো আপনাকে র্যাশনালিটি আনতে হবে। সবসময় কিন্তু লজিক থাকে না, বাট লজিক না থাকলেও সেটা কিন্তু, যেমন কল্পনাতেও আপনি কি একটা ঘোড়া চড়ে আপনি সাগর পার হতে পারেন না, তাই না? সুতরাং আপনি কিছু জিনিস আছে যেগুলো আপনি কল্পনাতেও আনেন না। তার কারণ হচ্ছে কিছুটা বোধ সত্যি তো আপনি জানেন বা আপনি জেনেছেন বা আপনি দেখেছেন, বা সেটা লোকেও আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবে যে তোর এই বিশ্বাসটা ভুল। তার কারণ হচ্ছে এটা একদমইভাবে সম্ভব না,
ঘোড়ার ডিমের মতো, যে ঘোড়ার কোনোদিন ডিম হতে পারে না। অন্যদিকে রয়েছে মূল্যবোধ, অর্থাৎ মূল্যবোধটা কি করে, মূল্যবোধটা আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে যখন মিশে যায় তখন বিশ্বাসটাকে বিশ্বাস করতে সুবিধে হয়। অর্থাৎ আপনাকে যখন বলা হয় যে আচ্ছা, যেমন বাংলাদেশে হয়েছে যে ওখানে স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। এবার খুব স্বাভাবিকভাবে যে বাংলাদেশি মানুষ, সে তাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আচ্ছা দিল্লিটা কেমন, সে হয়তো বলবে যে খুব সুন্দর শহর, আমি গেছি এবং খুব সুন্দর ডাক্তার রয়েছে, কারণ প্রচুর বাংলাদেশি বাঙালিরা আসেন এখানে চিকিৎসা করাতে। অর্থাৎ তাকে কোনো কম্পারেটিভ স্টাডি করতে বলছেন না, কিন্তু যেই আপনি কম্প্যারিজনে আনছেন তখন তার মূল্যবোধ বলছে যে না, আমি বাংলাদেশি যতই খারাপ হোক, আমার শহরে আমি জানি যে প্রচুর অনিয়ম আছে, কিন্তু তবুও আমি বলবো যে দিল্লি বা ঢাকার মধ্যে ঢাকাই শ্রেষ্ঠ। ঠিক যেইভাবে আমি বলবো যে কলকাতা এবং ঢাকার মধ্যে কলকাতা শ্রেষ্ঠ, তার কারণ হচ্ছে কলকাতা, আমি কলকাতাবাসী, তাই না? তো অর্থাৎ মূল্যবোধের জায়গায় আপনি সেন্টিমেন্টাল হয়ে যান, আপনি একটু আবেগপ্রবণ হয়ে যান, এবং আপনি সুতরাং সেই বিশ্বাসটাকে তখন বিশ্বাস করতে চান বা রাজি হন। ঠিক যেইভাবে আপনি যদি একটা বিশেষ ধর্মর অবলম্বী হন এবং যদি আপনার বাবা মা আপনাকে সেখানে কোনো আবেগ ঢুকিয়ে বলেন যে বাবা বিশ্বাস কর, আমি বলছি বা এই প্রসাদটাকে আছে খেয়ে দেখ, তোর ভালো হবে, আপনি আপনি কিন্তু ধর্মের মূল্যবোধ নয়, বাট আপনার যে ব্যক্তিগত আপনার যে মূল্যবোধ আছে যে না, আমি মাকে বা আমার গুরুজনদের আহত করব না, সেই কারণে আপনি সেই প্রসাদটা খান। মূল্যবোধের বিশ্বাস করতে গেলে মূল্যবোধের প্রয়োজন রয়েছে, এবং যখন আপনি দেখেন যে আপনার মূল্যবোধ সেই বিশ্বাসের মূল্যবোধের সাথে মিলছে, তখন আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হন। আচ্ছা, এরপরে দরকার রয়েছে আস্থার, কারণ আস্থার প্রলেপ দিয়ে আপনি অনেক জিনিস যেগুলো আপনার লজিকে বা র্যাশনালিটিতে অর্থাৎ যুক্তি দিয়ে আপনি সম্পূর্ণভাবে বোঝাতে পারছেন না, তখন আপনি আস্থাটা ব্যবহার করেন। দেখুন, আস্থা খুব একটা খারাপ জিনিস না, জীবনে আস্থার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আপনি জীবনে কোনো কাজ একলা করতে পারবেন না। তার মানে হচ্ছে যে চাষি ভাই আছে, সে চাষি ভাইও সব কিছু পারে না, কিছু জিনিস তাকে কিনতেই হয়, যেমন সব মশলা তার কাছে সে নিয়ে তৈরি করতে পারে না, তাকে মশলাপাতি কিনতে হয়। তো ঠিক একইভাবে আপনি কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে পারেন না। তার মানে হচ্ছে আপনাকে আরেকজনের ওপর আস্থা এবং নির্ভরতা দরকার, অর্থাৎ সহায়তা এবং আস্থা, এই দুটোর আপনার প্রয়োজন রয়েছে। কারণ আপনাকে যদি কেউ বলে যে ঠিক আছে ভাই, তোর এত জেদ যে তুই সব কিছু নিজে করবি, তোর কোনো আস্থা নেই আমাদের ওপর, তো ঠিক আছে, আমরা তোকে সহায়তা করবো না। অর্থাৎ আস্থা এবং সহায়তা দুটো একসাথে চলে যখনই আপনি আপনার শেষ লক্ষ্যে পৌঁছতে যাবেন, এবং প্রত্যেকটা বিশ্বাসের একটি লক্ষ্য রয়েছে। ওই যে বললাম যে তাদের সবার একটা খুঁটি দরকার, তো সেই খুঁটির অবশ্যই একটা লক্ষ্য রয়েছে। কারণ আপনার তাহলে বিশ্বাসের প্রয়োজনটা কি? যেমন আমরা বিশ্বাস করি না, অনেক সুদূরে একটা আফ্রিকায় একটা জঙ্গলে একটা বেড়াল রয়েছে, যে কিনা বেড়ালের মতো নয়, কিন্তু কুকুরের মতন আওয়াজ করে। এবারে এটা বিশ্বাস করার কেন প্রয়োজন নেই? তার কারণ হচ্ছে এতে আমাদের কোনো লক্ষ্য পূরণ হচ্ছে না, তাই না? তো সুতরাং যেহেতু লক্ষ্য, অর্থাৎ বিশ্বাসের এই যে পাঁচটা কাঠামো, লক্ষ্য, আস্থা, সহায়তা, বোধ শক্তি এবং মূল্যবোধ, এই পাঁচটা জিনিসের উপর যে কোনো বিশ্বাস ভিত্তিক সত্য দাঁড়িয়ে থাকে, মানে যে কোনো বিশ্বাস দাঁড়িয়ে থাকে। এবার এই পাঁচটা যে স্তম্ভ, এই স্তম্ভের ভেতরে রয়েছে বিশ্বাস, যেটা একটা উদ্দেশ্য প্রণোদিত মর্মার্থ, এবং সেটা হতে পারে, যেমন দেখবেন আপনি আস্তে আস্তে যেটা শুরু হয়েছে একটা নিয়ম হিসেবে, সেটা পরে আইন হয়ে যায়। যেমন ধরা যাক যে একটা বিশ্বাসে বলা হলো যে
তোমাকে সকালে উঠতে হবে। ভালো পড়াশোনা করতে গেলে তোমার সকালে উঠতে হবে। এবং পরে দেখা গেল কি যে এটা নিয়ম করেই দেওয়া হলো যে না, সব স্কুল সকালবেলা 7টা থেকে খুলবে, 8টা থেকে খুলবে। অর্থাৎ আপনাকে ওই নিয়মটাকে ওই চরমে নিয়ে যাওয়া হলো, ওই বিশ্বাসটাকে ওই চরমে নিয়ে যাওয়া হলো যে সেটাকে আইন বানিয়ে ফেলা হলো। ঠিক একইভাবে আপনি খেয়াল করবেন যে বিশ্বাসের একদিকে যেমন নিয়ম থেকে আইন আছে, ঠিক একইভাবে প্রতীক থেকে পরিচয়। অর্থাৎ কোনো যত বিশ্বাস গভীর হতে থাকে আস্তে আস্তে সেটা আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। যেমন ধরুন আমরা মনে করি যে আমাদের মাথার মাঝখানে তিলক লাগানো, বা আমাদের মহিলাদের, মুসলমান মহিলাদের পর্দা করাটা, এগুলো অনেকটা প্রতীকী, কিন্তু প্রতীকী থেকে আস্তে আস্তে সেটাকে পরিচয় বদলে ফেলা, এটা একটা বিশ্বাসের অঙ্গ। যে আমাদের অনেক প্ল্যান্ট বেসড প্রোটিন রয়েছে এবং আমাদের চোখের সামনে আমাদের কাছে উদাহরণ রয়েছে যে আমাদের যারা কমপ্লিটলি ভেজ খান, ভেজ খাবার দাবার করেন, তারা একদমই সুস্থভাবে বাঁচছেন এবং আমাদের পাশেই বাঁচছেন। সুতরাং আমাদের এই যে ধারণা যে না মাছ মাংস খেতে হয়, তো এই যে খেতে হয়, করতে হয়, এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো কিন্তু খুব সাবলীল নয়, বা তারা সম্পূর্ণ সত্যি নয়। যে এমন না যে শাকসবজি থেকে আমরা প্রোটিন পাই না, বা আমরা শরীরের সম্পূর্ণ পুষ্টিটা আমরা পাই না। তো এই 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 কারণেই হয়তো চার্লস ডারউইন বলেছিলেন যে দেখুন, যে কোনো প্রজাতির মধ্যে যে সবচেয়ে শক্তিমান বা যে সবচেয়ে বুদ্ধিমান সে বাঁচে জরুরি নয়, যে বাঁচে সে হচ্ছে যে সে সবচেয়ে বেশি বদলের সাথে সাথে নিজেকে বদলাতে পারে। সুতরাং যদি বদলের সাথে সাথে আপনাকে বদলাতে হয়, তার মানে আপনার পূর্ব সত্যিগুলো আর সত্যি থাকছে না, আপনাকে নতুন সত্যি আপনাকে বিশ্বাসে আনতে হবে। চলুন এবার পর্যবেক্ষণ ভিত্তিক সত্য নিয়ে আলোচনা করি একটু। দেখুন, পর্যবেক্ষণ ভিত্তিক সত্যের মধ্যে একটা বিরাট জিনিস রয়েছে, যেটা এমন না যে বিশ্বাস ভিত্তিক সত্যতে নেই, সেটা হচ্ছে ভালো এবং খারাপ। অর্থাৎ কোনো জিনিসকে দেখে বা অনুভব করে সেটাকে ক্যাটেগরাইজ করা, যেটা আমি বলেছিলাম যে ব্রেনে আমরা ক্যাটেগরাইজ করি যে এটা ভালো এবং এটা খারাপ, এর অনেক রকম উদাহরণ রয়েছে, অনেক রকম। যেমন ধরুন একটা খুব সামান্যভাবে যে একটা ব্র্যান্ডের আপনি একটা চানাচুর খাচ্ছেন, জরুরি নয় যে সে তার প্রত্যেকটা প্যাকেটে আপনি সেই এক স্বাদ পাবেন বা তার মধ্যে কিছু ভুল বা ত্রুটি পাবেন না। ইনফ্যাক্ট 6 সিগমা বলে যে প্রসেসটা রয়েছে, যেটা ব্যবহার করা হয় স্পেশালি প্রোডাকশন সায়েন্সে এবং প্রোডাকশন প্রসেসিংয়ে, যে আপনার যখন কোয়ালিটি 6 সিগমা হবে প্রোডাকশনের, তার মানে হচ্ছে যে 1 মিলিয়ন বা 10 লাখ ইউনিটের মধ্যে, প্রোডাকশন ইউনিটের মধ্যে আপনার মাত্র 3টে ভুল থাকতে পারবে, তার বেশি ভুল হওয়ার অ্যালাউড না। কিন্তু এবার আপনি যদি উল্টো দিক থেকে ভাবেন, তাহলে আপনি দেখবেন যে 10 লাখের মধ্যেও 3টে ভুল কিন্তু অ্যালাউড। অর্থাৎ 3টে ভুল হবে, তার মানে তারাও যারা এই এই প্রোডাকশন সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারাও বুঝেছেন যে না, সম্পূর্ণভাবে নির্ভুল হওয়া সম্ভব না। সময়কাল পাল্টেছে বলে আজকের দিনে লোকে বলে যে না, 18 বছর বা প্রাপ্তবয়স্কের কনসেপ্টটা, ধারণাটা এখন 18তে এসছে, হয়তো কিছু বছর পর এটা 25এও চলে আসতে পারে। যেমন আমাদের অলরেডি মানে এটা রয়েছে যে আপনি ভোট দিতে পারবেন 18 বছর বয়সে, রাইট? অর্থাৎ সেইখানে আপনার মানে সততাটা মেনে নেওয়া হচ্ছে 18 বছর বয়সে, কিন্তু আপনি অনেক জায়গায় মদ খেতে পারবেন না যতক্ষণ না আপনি 25 বছর বা 21 বছর বয়স হয়েছে। এরকম ধরনের অনেক নিয়ম রয়েছে। ঠিক একইভাবে যেমন 13 বছর বয়সে আপনি বিয়ে করতে পারছিলেন একটা সময়, আজকের দিনে 13 বছর বয়সে আপনার জন্য কিছু কিছু অ্যাপ্লিকেশনস ব্যান্ড রয়েছে,
ধরা হচ্ছে আপনি বাচ্চা, এবং সুতরাং আপনাকে সেই অ্যাপ্লিকেশনসগুলো চালানোই দেওয়া হবে না। এবং তার খুব সুন্দর উদাহরণ হচ্ছে রিসেন্টলি অস্ট্রেলিয়ার উদাহরণ, যে 16 বছর বয়স অবধি সকল সোশ্যাল অ্যাপস বাচ্চাদের জন্য ব্যান করে দিয়েছে। তো এবার শেষে পৌঁছে চলুন আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করি যেটা শুধু হিন্দু মতে নয়, বরং বুদ্ধ মতে এবং জৈন মতে এই দর্শন বিখ্যাত। পৃথিবীর চারিদিকে এর বিরাট মান্যতা আছে, এবং একে কর্মা বা কর্মযোগ বলে বলা হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের 4টে যোগ আছে। কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে এবং রাজযোগ। এই 4 যোগের মধ্যে কর্মযোগের ভেতরে যেটা প্রচলিত সত্য, তাতে আমরা মনে করি, বিশেষ করে হিন্দুরা, যে সকল কর্মের একটি ফল আছে বা পরিণতি রয়েছে, যেটা কি না একদম ঠিক, যে আপনি যেমন কর্ম করবেন তেমন তার ফল পাবেন। কিন্তু ব্যাপারটা কিন্তু আপনি আপনার কর্মের সাথে তার যতটা আঙ্গিকতা রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে আপনার প্ররোচনা বা আপনার উদ্দেশ্য। তো ভগবদ গীতা অনুসারে আমরা 3 রকম কর্মফল দেখি, অর্থাৎ কর্মের প্রকারান্তর 3 রকম। এক হচ্ছে কর্ম, অর্থাৎ যার ফলে আপনি যেটা ভালো এবং যার ফলে আপনি সুফল পাবেন। দ্বিতীয় হচ্ছে বিকর্ম। বিকর্ম হচ্ছে সেই কর্মগুলো যেগুলোর পেছনে আপনার উদ্দেশ্য মনুষ্যত্বের বা ব্যক্তিবিশেষে তার ভালো করা নয়, এবং সুতরাং সেটাকে পাপ বা সেটাকে ভুল কর্ম হিসেবে যার গণিত হয়। এবং তৃতীয় হচ্ছে অকর্ম, অর্থাৎ যে কর্মের ফলে আপনার কোনো ফারাক পড়ে না, অর্থাৎ তাতে কোনো তফাৎ হয় না। যেমন কি, ধরুন আপনি ভগবানের নাম নিচ্ছেন বা ভগবানের পুজো করছেন, তো তাতে আপনার পাপও হচ্ছে না, আবার পুণ্যও হচ্ছে না। মানে এটাকে বলে নো অ্যাকশন কর্মা, মানে এতে আসলে কোনো ভালো হচ্ছে না। এটা কিন্তু আমি বলছি না, এটা ভগবদ গীতা বলছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে আমরা বুঝি কিভাবে? আমরা ভাবি যে কর্মটাই বোধহয় আমাদের ভালো করা দরকার। আমার কথা হচ্ছে যে না, সেটা বোধহয় ঠিক ব্যাখ্যা আমরা করছি না। আমরা মানে সত্যিটাকে সত্যিভাবে দেখছি না বা বুঝতে পারছি না। একটু বোঝাই। ধরুন আপনি মনে করেন যে একটা মানুষের ওপর ছোড়াঘাত করা বা তার উপর কোনো রকম ধারালো অস্ত্র দিয়ে তাকে কাটা বা তার শরীর দেহ ভাগ করে দেওয়াটা একটি অপকর্ম বা বিকর্ম। কিন্তু তাই কি হচ্ছে? অর্থাৎ একটা ডাক্তারও তো হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, বা আপনার শরীর বিভিন্ন আপনার চামড়া কেটে বিভিন্ন অঙ্গ বার করছেন। কি উদ্দেশ্যে? তার উদ্দেশ্য কিন্তু আপনাকে মেরে ফেলা না। তো দেখুন, কর্মটা এক, অর্থাৎ অ্যাকশনটা, আপনার ক্রীড়া কিন্তু আঘাত করা, শরীরে আঘাত করা। আমি বলবো যে যারা কোনোদিন ব্রেন সার্জারি দেখেননি, একটু গিয়ে দেখবেন। একদম রীতিমতো ছেনে হাতুড়ি দিয়ে মেরে ব্রেনটাকে ফাটানো হয়, কারণ আমাদের এই স্কালের সিস্টেমটা এতটাই শক্ত, ভীষণ শক্ত। তো অর্থাৎ প্রত্যেকটা কর্মের ভেতরে বা প্রত্যেকটা ক্রীড়ার ভেতরে, প্রত্যেকটি আপনার অ্যাকশনের মধ্যে ভালো খারাপ দুটোই লুকিয়ে রয়েছে। কোনো কাজ খারাপ বা ভালো নয়। আপনার উদ্দেশ্যটা কি সেই কাজের পেছনে, সেইখানে আপনার
সত্য এবং অসত্য লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনি কি একটা সৎ উদ্দেশ্যে আপনি কাজটা করেছিলেন? অর্থাৎ আমি যখন আপনার শরীরে ছড়াঘাত করছি, সেটা কি আপনার শরীরের মধ্যে থেকে একটা রোগ বার করার জন্যে, নাকি আপনাকে আঘাত করার জন্য? ঠিক একইভাবে যখন একজন শিক্ষক খুব বকে এক ছাত্রকে শাসন করেন, সেই শাসনটা কি তাকে কষ্ট দেওয়ার জন্যে? না, মোটেই না। আমরা ভালো জানি যে সেটা তার ভালোর জন্যে, তাই না? তাকে কিছু শিক্ষা দেওয়ার জন্যে। সুতরাং এই যে আমাদের বুঝ যে না সব কর্মই, কিছু কর্ম ভালো আবার কিছু কর্ম খারাপ, এটা করা ভালো এবং এটা করা খারাপ। সুতরাং এই যে ভালো খারাপের আমাদের যে যে ধারণাটা, এই ধারণাটাই কিন্তু মিথ্যে, এবং সেটা কিন্তু ভগবদ্গীতা বলে দিচ্ছে। আমরা পড়ি না। আমরা মানে নিজেরা এত বেশি জ্ঞানী যে আমরা এইসব ব্যাপারগুলোর একটু গভীরে যেতে চাই না, আলোচনা করতে চাই না, এবং বুঝতেও চাই না। আহ, অর্থাৎ সেই কারণেই ধ্যাত্তেরিকা, যে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করার যে ব্যাপারগুলোকে বুঝুন। অর্থাৎ ভগবদ্গীতাও নিজে বলছেন, অ্যান্ড দিস ইজ সিমিলার টু দ্য ইন অ্যান্ড ইয়াং ফিলসফি, যেটা চীন দেশে প্রচলিত, যে সব কিছুর মধ্যে অন্তর্নিহিত রয়েছে ভালো এবং খারাপ। ঠিক যেমন আপনি নিজের পুষ্টি, নিজের আহার গ্রহণ করতে পারবেন না কোনো জীব বা জৈবিক প্রাণীর হত্যা না করে, অর্থাৎ সেই প্রাণীর খাদ্যাংশ কেড়ে না নিয়ে বা সেই প্রাণীকে হত্যা না করে আপনি তো খেতে পারছেন না। আপনি যদি মনে করেন যে গাছ ফল দেয় আপনার জন্য, তো আপনি ভুল করছেন। গাছ ফল দেয় তার নিজের বংশজ এবং তার নিজের সৃষ্টি ছড়িয়ে দেওয়ার জন্যে, সে আপনার জন্য করে না। এবং যেই কারণে আজকাল বলা হয় যে প্রত্যেকটা বীজে একটু করে বিষ যেন বেড়েই চলেছে। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন যে খারাপ এবং ভালোর মধ্যে যে আমরা যে ব্যভিচারটা করি সেটা কিন্তু নেই। অর্থাৎ সব কিছুর মধ্যেই ভালো এবং খারাপ রয়েছে। এটা শুধুমাত্র আপনি কিভাবে ব্যাপারটাকে দেখছেন এবং আপনি কি উদ্দেশ্যে আপনি সেটাকে ব্যবহার করছেন বা তার প্রয়োগ করছেন, তার উপর আপনার কিন্তু ফলিত কর্ম। সুতরাং বারবার বলা হচ্ছে নিষ্কাম কর্ম করো, অর্থাৎ তার মধ্যে কোনো কামনা রেখো না, ভালোরও রেখো না, খারাপও রেখো না। তার কারণ হচ্ছে যখন আপনি ভালো বা খারাপের তার অবধারণা ছাড়া আপনি কাজ করবেন, তখন আপনার ভেতরে কোনো না লালসা থাকবে, না আপনার দ্বন্দ্ব থাকবে, না আপনার ভেতরে কোনো ঘৃণাও থাকবে, তাই না? অর্থাৎ গুড আর ব্যাড থাকবে না। এবং গুড আর ব্যাড যখন এক্সিস্ট করবে না, তখন আপনি সেটাই করবেন যেটা প্রয়োজনীয় কর্ম। অর্থাৎ আপনার অ্যাকশনসগুলো হবে ইকুইটেবল অ্যাকশনস। অর্থাৎ সেই এবং অ্যাকশন আমি আগেই বুঝিয়েছি আপনাদের যে অ্যাকশানে কিন্তু কোনো পাপ বা পুণ্য নেই। তো তার মানে পারসেপশন বেসড আপনার যে সত্য, আপনি যেটাকে দেখে আপনার অবধারণার হিসেবে আপনি প্রেরিত হচ্ছেন বলার জন্য যে এটা সত্য, সেটা কিন্তু এই বললাম সেই সত্যটা নির্ভর করছে আপনি যা দেখছেন তার উপর না, তার যে আউটকাম, তার যে ফলশ্রুতি, তার সেখানে লুকিয়ে আছে আসল সত্যটা। আশা করি আপনার মানে সত্যের সন্ধানটা অনেকটা হয়তো মিটেছে, এবং যাদের তৃষ্ণা ছিল, পিপাসা ছিল বা ব্যাপারটা নিয়ে জানার ছিল, তারা কিছুটা বুঝেছে এবং তারা আরও এই নিয়ে পড়াশোনা করবে। কারণ আমি তো সব ব্যাপারগুলোকে একটু ভাষাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনাদেরকে ভেতরে ঢোকাইনি। তার কারণ হচ্ছে সেটা সকলের প্রয়োজন না, যার প্রয়োজন মনে হবে সে ঢুকবেন। যদি আপনাদের মনে হয় যে না আমি কোনো একটা বিষয় নিয়ে একটু আরও গভীরভাবে ভেতরে ঢুকি এবং বোঝাই, সেটা নিশ্চয়ই করব। তার জন্যে ওই আমার একটাই ডিমান্ড থাকবে যে একটু শেয়ার করবেন, লোককে জানাবেন। আবার বলছি, আমার সাবস্ক্রিপশনের কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে আমি বোধহয় 10-12টা এপিসোডের বেশি বানাবো না, কারণ আমি জানি এইসব জিনিস লোকে দেখতে পছন্দ করেন না। লোকে এটাকে ওই ধ্যাত্তেরিকা বলে, ফালতু জ্ঞান বলে দূরে সরিয়ে দেন। তো আমার সুতরাং কোনো বায়াস নেই সেই ব্যাপারে যে আমি হঠাৎ আমার হ্যালো এফেক্ট চলে আসবে। আমার এইটুকুই অনুরোধ।
যদি এখনও আপনি এতক্ষণ আমার সাথে থেকেছেন তো দয়া করে এটা একটু ছড়িয়ে দেবেন, যাতে লোকের ভালো হয়, লোকের বুঝতে সুবিধে হয়, লোক বুঝতে পারে, বোঝাতে পারে, জানতে পারে এবং শিখতে পারে। ধন্যবাদ।